নিয়ামতের হাতের কর্ণিকাটা যেন আজ একটু বেশি তাড়াতাড়ি চলছে। বাঁশের মাচার এক প্রান্তে নিয়ামত, অন্য প্রান্তে আকবর। দুই তরুণ মিস্ত্রির কাজ আজ বেশ দ্রুতগতিতেই এগোচ্ছে। মাচার নিচে মুকুল, ইয়াসিন আর শামীম, এই তিন জোগাড়ের সাথে যেন উপরের দুই মিস্ত্রির এক অঘোষিত নীরব প্রতিযোগিতা চলছে। ভাবখানা এই রকম, নাও কত ইট গাঁথবে গাঁথো, আমরা ইট আর মশলা সমানে যোগান দিয়ে যাব। এরই মধ্যে আকবর একটা বিড়ি ধরিয়ে মনের সুখে টান দিয়ে ডান হাতের কর্ণিকাটাকে আবার বাগিয়ে ধরে 10 ইঞ্চির দেওয়াল গাঁথতে থাকে। তার আর নিয়ামতের কর্ণিকা দুটি যখন দুই ইটের মাঝে সিমেন্ট বালির মশলা ঢুকিয়ে দেওয়ার জন্য খচাখচ শব্দের ঐক্যতানে ব্যস্ত, তখন মনে হয় যেন সেই শব্দের মধ্যেও একটা দোলা আছে, যে দোলায় জীবন বাঁচে আর নেচে ওঠে। এই শব্দের দোলা আকবরের মনে বাড়তি স্ফূর্তি যোগায়। সে ইট গাঁথতে গাঁথতে গলা ছেড়ে গান ধরে, বারান্দায় রোদ্দুর, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আকবরের গলায় গানের সুর দুলে উঠতেই নিচে মুকুল আর শামীম দুজনেই মিলে সুরে সুর মিলিয়ে ধুয়ো তোলে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। হঠাৎই উপর থেকে নিয়ামত খিঁচিয়ে ওঠে, এই শালা, গান মারাচ্ছিস বসে, ইট দে। নিয়ামতের কথায় মুকুলও খিঁচিয়ে ওঠে, গাল দেবে না, ইট দরকার বলো, ইট দিচ্ছি। না, গাল দেবে না, শালার পোঁদে চুমু খাবো। নিয়ামতের কথায় আকবর আর ইয়াসিন খ্যাঁ খ্যাঁ করে হেসে ওঠে। ওদের হাসি দেখে মুকুলের রাগ হয়ে যায়। সে তেড়ে ওঠে আকবরকে বলে, আবার মুখ খিস্তি করছো? এবার আকবর গান থামিয়ে বলে, এই হারামির পো, বড় লায়ক হয়েছিস না, মিস্ত্রির মুখের উপর কথা, যা ইট নিয়ে আয়। আকবরের কাছে ধমক খেয়ে মুকুল দমে যায়। সে ইট এনে মাথায় তোলে, তারপর বাঁশের মই বেয়ে উঠে মাচার উপর একটা একটা করে ইট নামিয়ে রাখে। আবার আগেকার ছন্দে দেওয়াল গাঁথা শুরু হয় কর্ণিকের খচাখচ খচাখচ শব্দের ঐক্যতান তুলে। আসলে আজ ওদের প্রত্যেকের মনেই আনন্দ উপচে পড়ছে। চুঁচুড়া থেকে হেডমিস্ত্রি আবদুলদা ফোন করে জানিয়েছে আজকে রাতে এখানে আসবে। হেডমিস্ত্রি আসা মানেই হাতে কিছু টাকা পয়সা পাওয়া, আর রাতে হেডমিস্ত্রির পয়সায় ব্রয়লার মুরগির ঝোল ভাত। রোজ আলু সেদ্ধ ভাত খেতে খেতে জিভে ছ্যাঁতরা পড়ে গেছে। হেডমিস্ত্রি এলে জিভের সেই ছ্যাঁতরাটা একটু ছাড়িয়ে নেওয়া যায়। তাই যত তাড়াতাড়ি পারে তারা আজ কাজ শেষ করতে চায়। অবশ্য তার মানে এই নয় যে কাজ কম করবে। তাহলে আবার হেডমিস্ত্রি এসে এমন খিস্তি করবে যে ছোটবেলাকার পেটের ভাত উঠে আসবে। পারে তো আজ একটু বেশি কাজই করবে হেডমিস্ত্রিকে খুশি করার জন্য, কিন্তু তাড়াতাড়ি করতে চায়। কাজ শেষ হলে পুকুরে গিয়ে সস্তা গন্ধওয়ালা সাবান মেখে চান করবে সবাই। তারপর বাজারে গিয়ে মুরগি কিনে আনবে এবং রান্না চাপাবে। বাজার করা, রান্না করা সবই লেবারদের করতে হয়। মুকুল, শামীম, ইয়াসিনরা নিজেদের মধ্যে দিন ভাগ করে নিয়ে রান্না করে। তবে বাজারে যায় সবাই মিলেই। সারাদিন কাজ করার পর সবাই মিলে বাজারে যাওয়াটা তাদের কাছে বেশ আরামদায়ক একটা ব্যাপার। প্রায় 4টে বাজতে চলল। শীতের বেলা, শীতকালে 4টের সময়ই বেলা মরে যায়। এই সময় ওরা কিছু হালকা খেয়ে নেয়। কোনো দিন বাড়ির মালিক চা দেয়, আজ এখনও চা দেয়নি, দেবে বলে মনেও হয় না। ওরা বেশিরভাগ দিনই এই সময়টা একটু চানাচুর মুড়ি খেয়ে নেয়। কাগজের ঠোঙায় মুড়ি আর একটু চানাচুর দিয়ে 1 টাকায় যা হয় আর কি। আজ নিয়ামত ইয়াসিনকে বলল, যা তারকদার দোকান থেকে 5 টাকার মুড়ি চানাচুর লিখিয়ে নিয়ে আয়। আমি খাবো না, ইয়াসিন বলে। আমিও না, মুকুলও সায় দেয়। কেন? নিয়ামত জিজ্ঞাসা করে। একেবারে রাতে ভাত খাবো, দুজনেই বলে। আসলে ওরা এখন মুড়ি চানাচুর খেয়ে খিদেটাকে নষ্ট করতে চায় না। একথা মুখে না বললেও এটাই যে কারণ তা যেমন নিয়ামত জানে, তেমনি শামীম আকবরও জানে। আকবরও বলল,
ধুর, মুড়ি চানাচুর আজ থাক, ওরা ঠিক বইলাছে, একেবারেই ভাত খাবুক্ষণ। অগত্যা নিয়ামত শামীম একই কথা বলে। প্রত্যেকেরই রসনা আজ লালায়িত মাংসের ঝোল আর গরম গরম ভাতের জন্য। না, শেষ পর্যন্ত আব্দুল মিস্ত্রি আসতে পারেনি। তার বদলে এসেছে আব্দুল মিস্ত্রির মামা খয়েস আলী। বছরের মধ্যে দুবার করে খয়েস আলী মুর্শিদাবাদ থেকে চুঁচুড়ায় এসে ভাগ্নে আব্দুলের কাছে থাকে। সে আব্দুলের একরকম অভিভাবকও বটে, ভাগ্নের কাজকর্ম দেখাশোনা করে। খয়েস আলীকে আব্দুল বেশ মান্যগণ্যও করে। লোকটার ধর্মজ্ঞান নাকি যথেষ্ট, সবাই তাকে মানে। যখন খয়েস আলী চুঁচুড়ায় আসে তখন বিভিন্ন জরুরি কাজে আব্দুল মিস্ত্রি খয়েস আলীর সাথে পরামর্শ করে। প্রয়োজনে বিভিন্ন জায়গায় আব্দুলের কাজের তদারকি করতেও সে যায়। আব্দুল মামাকে তার কাজের জায়গায় পাঠিয়ে নিজেও খুশি হয়, মামাও খুশি। যেমন আজকে আব্দুল মিস্ত্রি না এসে খয়েস আলী এসেছে। চুঁচুড়ায় একটা বড় ছাদ ঢালাইয়ের কাজ আছে, সেজন্যই আব্দুল আসতে পারেনি। বদলে মামা খয়েস আলীকে পাঠিয়েছে। আর পাঠাবেই না কেন? খয়েস আলীর চোখ আছে, কোন মিস্ত্রি কোন লেবার ফাঁকি দিচ্ছে সব খয়েস আলী বুঝতে পারে। সেই মতো হেডমিস্ত্রি আব্দুলকে রিপোর্ট করে। এই তো গতবার নৌসাদের নামে রিপোর্ট করলো, আর নৌসাদের কাজটাও গেল। খয়েস আলীকে দেখেই সবাই চুপ মেরে গেছে। চুপ না মেরে গতি আছে, সবাই তাকে মান্যিগণ্যি করে। বিশেষ করে হেডমিস্ত্রিও এই খয়েস আলীর কথাই ওঠবোস করে প্রায়। আর তাকে দেখে সাধারণ মিস্ত্রি আর লেবারদের তো চুপ মেরে যাওয়ারই কথা। এছাড়াও লোকটা যেমন ধর্মজ্ঞানী তেমনি বদরাগীও বটে। শুধু ইটের উপর ইট সাজিয়ে উপরে প্লাস্টিকের ত্রিপল দিয়ে তৈরি করা ঘর নামক আস্তানার ভিতর কুপি জ্বালিয়ে সেই আলোতে আকবর, নিয়ামত আর খয়েস আলী হিসাবে ব্যস্ত। বাইরে শামীম, মুকুল আর ইয়াসিন তিনজনে মিলে রান্না করছে। ভাত হয়ে গেছে, এখন টকবক করে কড়াইতে ফুটছে 50 টাকা কিলো দরে কিনে আনা 500 ব্রয়লার মুরগির মাংস আর আলুর ঝোল। উনুনের চারপাশ ঘিরে তারা তিনজনে বসে আগুন পোহাচ্ছে আর অপেক্ষা করছে কখন আকবরদের হিসাব শেষ হবে। কড়াইয়ের নিচে উনুনে শুকনো কাঠের সাথে চিড়বিড় করে কিছু কাঁচা পাতা ও গাছের ডাল। মুরগির ঝোলে ঘুঘুর ডাক উঠছে মাঝে মাঝে। সেই ফুটন্ত ঝোলের উপরিতল থেকে লতিয়ে লতিয়ে উঠছে ধোঁয়া। ধোঁয়া নয়, মাংসের গন্ধমাখা বাষ্প। সেই গন্ধে পেটের খিদেটা যেন আরও তীব্রভাবে মোচড় দিয়ে উঠছে। কখন যে হিসাবটা শেষ হবে কে জানে। এদিকে রান্না প্রায় শেষ। শামীম এনামেলের থালাগুলো ধুয়ে এনে ঠিক করে রেখেছে, যাতে হিসেব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই খেতে বসতে পারে সবাই। কিছুক্ষণের মধ্যেই হিসাব শেষ হয়ে গেল। অন্যদিনের থেকে আজকে হিসাবটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাড়াতাড়ি হওয়ার একটা কারণও আছে। খয়েস আলীর কথার উপর কথা বলতে পারে না কেউ। তার কথার উপর কথা বলে কেই বা চায় কাজ খোয়াতে। নৌসাদের কথা তারা কেউ ভোলেনি। তাই খয়েস আলী নিজের সুবিধা মতো যে হিসাব করেছে তাই মেনে নিয়েছে নিয়ামত আর আকবর। এছাড়া তাদের কিছু করারও নেই। তাই তাড়াতাড়ি হিসাব শেষ হলো। এরপরই খেতে বসার পালা। শীতের রাত, যদি ঠান্ডা হয়ে যায় এই ভয়ে মাংসের ঝোলটা উনুনের উপরেই চাপানো ছিল। আগুন নিভে গিয়ে ধিকি ধিকি জ্বলছিল। উনুনের চারপাশে ওরা আগের মতোই তিনজনে বসেছিল। আগুনের ওম আর মাংসের গন্ধ মেখে ওরা অপেক্ষা করছিল শুধু এই সময়টার জন্যই। হিসেব শেষ করে খয়েস আলী বাহিরে এসে উনুনের সামনে দাঁড়ায়। পিছনে নিয়ামত আর আকবর। খয়েস আলী মুকুলদের উদ্দেশ্যে বলে, "কি রে, হইয়ে গেছে?" "হ্যাঁ," তিনজন মিলেই উত্তর দেয়। "কে মাংস কিনছিস?" "আমরা।" ওরা তিনজনে উৎসাহের সাথেই উত্তর দেয়। "আমরা বলতে?" "তিনজনই।" "কিভাবে কাটলো বটে?" প্রথমে ওরা বুঝতে পারেনি খয়েস আলীর প্রশ্নটা। ওরা তিনজনেই তিনজনের দিকে পরস্পর মুখ চাওয়াচাই করে, কিন্তু কিছু বলতে পারল না। উত্তর না পেয়ে অধৈর্য খয়েস আলী বলে, "কি হইল বুঝলি না?"
ঠিক বুঝতে পারলাম না। তিনজনের মধ্যে শামীমই প্রথম বুঝতে পারে। সে ভয়ে ভয়ে বলে, এক। শামীমের উত্তর শুনে ক্ষয়েশালীর চোখ দুটো নিমেষেই দপ করে জ্বলে ওঠে। সে খোঁচা খাওয়া বাঘের মতো ছুটে যায় উনুনের দিকে। এক লাথিতে কড়াইটাকে উল্টে দেয় সে। পাশে রাখা ভাতের হাঁড়িটাও উল্টে পড়ে কড়াইয়ের আঘাতে। নিমেষেই গরম ভাত আর মাংসের ঝোল গড়াগড়ি খায় মাটিতে। গরম উনুনে গরম মাংসের ঝোল পড়তেই সোঁত করে একটা শব্দ হয়, যেন আগুন শুষে নিল সব কিছু। হতচকিত সবাই শুনতে পায় ক্ষয়েশালীর তীব্র গর্জন, খানকির বাচ্চারা, তোরা জানিস না আড়াই পোঁচ ছাড়া সব হারাম? শামীম, মুকুল, ইয়াসিনরা এতক্ষণে বুঝতে পারে ক্ষয়েশালীর রাগের কারণ, কিন্তু ক্ষয়েশালী বুঝতে পারে না তাদের খিদের জ্বালা। তাই সে বলে, সবকটা পানি খেয়ে শুয়ে পড়, এটাই তোদের গুনাহর শাস্তি। শীতের দীর্ঘ গভীর রাত। ক্ষয়েশালী নির্বিঘ্নে ঘুমুচ্ছে কাঁথা জড়িয়ে। তারই নাসিকা গর্জনে নাকি তীব্র খিদের জ্বালায় ঘুম ভেঙে যায় মুকুলের। সে চেয়ে দেখে নির্বিকার ক্ষয়েশালীর ঘুম, যেন আড়াই পোঁচের আনন্দ মেখে ঘুমিয়ে আছে। হঠাৎই মুকুলের জিভটা ঠোঁটের উপর বেরিয়ে আসে। সে তার জিভের ডগায় শুকনো মাংসের ঝোলের স্বাদ পায়। কড়াইটা উল্টে যাবার সময় হয়তো ছিটকে এসে লেগেছিল তার ঠোঁটে। ধীরে ধীরে মুকুল চেটে চেটে স্বাদ নেয় সেই ঝোলের। জিভে সেই স্বাদ পেতেই পেটের ভিতর মোচড় দিয়ে ওঠে খিদে। এখন আর কোনো ভয় নেই, গুনাহ নেই, কারণ ধম্মজ্ঞানী মানি ক্ষয়েশালী ঘুমোচ্ছে। মুকুল ধীরে ধীরে কাঁথা ছেড়ে বাহিরে এসে দাঁড়ায়। দু এক টুকরো মাংস আর ভাত যদি এখনো পড়ে থাকে। উনুনের কাছে এসে থমকে দাঁড়ায় মুকুল। দুটি কুকুর দিব্যি উনুনের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাংসের টুকরো আর ভাত পরম আয়েসে চেটেপুটে খাচ্ছে। মুকুল নিজের খিদে ভুলে গিয়ে ভাবতে থাকে, ওই দুটো কুকুরের মধ্যে কোনটা হিন্দু আর কোনটাই বা মুসলমান?